বন্ধুরা, আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড 2010 ভার্সন। এই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটার হোম রিবন, এই যে আপনারা দেখতেছেন এখানে যে হোম রিবন, ইনসার্ট রিবন, পেজ লেআউট, রেফারেন্স, এইভাবে এই যে এতগুলো মেনু দেখা যাচ্ছে। এখান থেকে আমরা হোমে যে টুলস গুলো আছে ওগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। কোন টুলস দিয়ে কি কাজ করা হয় সেটা আমরা ধাপে ধাপে আজকে আমরা শিখব। আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে ধরেন আপনি একটা লেখা টাইপ করলেন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য এজ, জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা এমন একটা লাইন যেখানে আপনার ইংরেজি সবকটি অক্ষর এই একটা লাইনের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে পাওয়া যায়। এটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন। এটা যত প্র্যাকটিস করবেন তত আপনারা কিবোর্ডের প্রত্যেকটি অ্যালফাবেট সম্পর্কে আপনাদের হাতে চালু হবে, টাইপিং স্পিড বাড়বে। যাই হোক, আমরা ধরে নেন এ পুরো সম্পূর্ণ লেখাটা আমরা এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমরা সিলেক্ট করা লেখাটার উপরে এভাবে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে কপি। এটা ধরেন আমরা কপি করলাম। কপি করলে এখন দেখা গেল কি, এটা আমরা এন্টার দিয়ে মনে করেন এখানে আসলাম, কার্সারটা এই জায়গায় আছে, এই যে কার্সারটা নামতেছে। আমি যদি আরো নামাই, এন্টার দিয়ে কিবোর্ডের এন্টার অপশন দিয়ে নামালাম। নামানোর পর এখন আমরা যে ফার্স্ট অপশনে ক্লিক করি, হোমের সবচেয়ে শুরু যে একটা টুলস ফার্স্ট, এই ফার্স্ট টুল দিয়ে যখন আমরা একবার ক্লিক করব ফার্স্ট টুলে, তখন এই কপি করা লেখাটা এখানে যে জায়গায় কার্সারটা ছিল সেই জায়গায় এসে কপি হয়ে গেছে। তাহলে কপি পেস্ট আমরা সকলে জানি কপি পেস্ট জিনিসটা কি। তো এইভাবে কিভাবে একটা লেখাকে কপি করে সিলেক্ট ধরে কপি করে অন্য একটা জায়গায় পেস্ট করা যায়, বা হুবহু লেখাটাকে পেস্ট করা যায়, সেটা হোম রিবনের সবচেয়ে শুরুর টুল পেস্ট দিয়ে করা যায়। এখন আমরা মোটামুটি পেস্ট সম্পর্কে ধারণা অর্জন করেছি। এরপরে দেখা যাবে এরপর আরো কতগুলো আছে। ধরেন আমি এলাকাটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই অপশনগুলো এগুলো গাঢ় হয়ে গেছে। আগে কিন্তু যখন একটা জিনিস খেয়াল করেন সিলেক্ট নেই, তখন কিন্তু লেখাগুলো এই অপশনগুলো ঝাপসা হয়ে আছে। তো সিলেক্ট ধরলে লেখাগুলো টুলগুলো গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেছে, এটা হচ্ছে খাট। কন্ট্রোল এক্স, কিবোর্ডে কন্ট্রোল এক্স দিয়েও কিন্তু কাট করা যায় লেখাটাকে। আবার আবার এখান থেকে কাট অপশনের কাট টুলটাতে যদি একবার ক্লিক করি, এটা কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা পেস্ট দিয়ে এই জায়গায়, ধরেন আমি আরো নিচে পেস্ট করতে যাচ্ছি, এই জায়গায় পেস্ট করতে যাচ্ছি, এই জায়গায় আমরা পেস্ট ক্লিক করে দিলে পেস্ট হয়ে যাবে। যাই হোক, এরপরে আসেন এই যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমরা চাইলে এর ফন্ট ফরম্যাটটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্টের ফরম্যাট ইউজ করতে পারি। ধরে নেন এখন লাইনটা যে ফরম্যাটে আছে এটা হচ্ছে ক্যালিব্রি ফরম্যাট। আমরা এটাকে সচরাচর ইংরেজি বইয়ের ভাষা হচ্ছে টাইমস নিউ রোমান। এখান থেকে আমরা টাইমস নিউ রোমান
টি ক্যাটাগরিতে গিয়ে খুঁজে নেব। এই দেখা যাচ্ছে টাইমস নিউ রোমান আকারে এখন ফরম্যাটটা হয়ে গেছে। এটাকে আমরা দেখেন পূর্বে ছিল এরকম, বর্তমানে এরকম হয়ে গেছে, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ধরেন আমরা এটাকে আরো বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারি, এভাবেও দিতে পারি। হ্যাঁ, জাম্পস শব্দটাকে মনে করেন আমরা এখান থেকে অন্য একটা স্টাইল ইউজ করতে পারি, বা এই স্টাইলটা ইউজ করতে পারি। এই দা শব্দটাকে আমরা ধরেন এখান থেকে এভাবে ইউজ করতে পারি, বা এভাবে ইউজ করতে পারি, বা এভাবে ইউজ করতে পারি, বা এখান থেকে এভাবে ইউজ করতে পারি, বা এভাবে ইউজ করতে পারি। তো আসুন এখন আমরা ফন্ট সম্পর্কে ধারণা পেলাম। ফন্টের সাইজ, এটা আমরা এখানে গিয়ে সাইজ কম বেশি দিয়ে, ধরেন আমি এটাকে 50 দিলে এটা সাইজ আরো বেড়ে যাবে। এই বেড়ে গেছে, ফন্টের সাইজ আরো বড় হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমরা ফন্ট সাইজ সম্পর্কে ধারণা পেলাম, ফন্টের বিভিন্ন ক্যাটাগরি ফন্ট এগুলো দেখলাম। যাই হোক, এখন আসেন ফন্ট ছোট বড় করা। এটা দিয়ে ফন্ট ছোট বড় এটা দিয়ে করা যায়। তারপর এখান থেকে আপার কেস ইউজ করলে সবগুলো প্রতিটা বর্ণ প্রতিটা অক্ষর বড় হাতের হয়ে যাবে। দেখেন এখানে প্রতিটা বর্ণ বড় হাতের হয়ে গেছে। তারপর আমরা যদি এখান থেকে সেন্টেন্স কেস ইউজ করি, তাহলে সেন্টেন্সের প্রথম যে কেসটা আছে অক্ষর, সেটাই শুধুমাত্র বড় হাতের হবে। এখানে দেখা যাচ্ছে শুধু টিটা বড় হাতের আছে, বাকি অক্ষর যা আছে সবগুলো ছোট হাতের। আবার আমরা পুরা সম্পূর্ণ লেখাটা সিলেক্ট ধরা, আবার এখানে গিয়ে যদি ক্যাপিটাল ইস ওয়ার্ড ইউজ করি, তখন দেখা যাবে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। আমরা ক্লিক করলাম, দেখেন এখানে কুইকের কিউটা বড় হাতের, ব্রাউনের বিটা বড় হাতের, ফক্সের অ্যাপটা বড় হাতের আছে। এইভাবে আবার সিলেক্ট করলাম। এখন আমরা যদি চাই যে না সবগুলো লেখা না, অনলি সবগুলো লেখায় ছোট হাতের, তাহলে সবগুলো লেখায় ছোট হাতের হয়ে যাবে। আর একটা লক্ষণীয় বিষয় দেখেন, এখানে দাল নিচে কিন্তু এক ধরনের সবুজ আন্ডারলাইন চলে আসছে। এটা কারণ এটা দিয়ে এটা যে গ্রামার ভুল আছে এটা ডিনোট করে, এটা ইন্ডিকেট করে। যাই হোক, তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করলে দেখা যাচ্ছে যে দাটা এভাবে হওয়া উচিত, এভাবে হয়ে গেছে বড় হাতের। এরপর আসুন আমরা এখন সময় দেখব রাত 8:15। ক্লিয়ার ফরম্যাটে। এটা দিলে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় চলে আসবে। যে ধরনের ফরম্যাটে থাকুক না, ধরে নেন আমরা এই ধরনের একটা ফরম্যাট আছে বা এই ধরনের একটা ফরম্যাট আছে, এটা আমরা ক্লিয়ার ফরম্যাটিং দিলে স্বাভাবিক অবস্থায় চলে আসবে, সাধারণত যে অবস্থায় একটা লেখা থাকে। তো এই লেখাটাকে আমরা আরো বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। ধরেন এ বি তে যদি ক্লিক দিয়ে এটা বোল্ড হয়ে যাবে, অর্থাৎ গাঢ় হয়ে যাবে। দেখেন এটা আরো গাঢ় হয়ে যাবে, হয়তো বা লেখাটা এভাবে আছে। এখন যদি আমরা বোল্ড তুলে ফেলি, তখন এটা একটু চিকন চিকন হয়ে যাবে। এটা আবার সিলেক্ট ধরে যখন বোল্ডে ক্লিক করবো, তখন এটা আর একটু গাঢ় হয়ে যাবে, মোটা টাইপের হয়ে যাবে। আইতে ক্লিক দিলে, সিলেক্ট ধরে আইতে ক্লিক দিলে এটা ইটালিক টাইপের হবে, লেখাটা একটু বাঁকা বাঁকা টাইপের হয়ে যাবে। আবার ইউতে ক্লিক দিলে আন্ডারলাইন হয়ে যাবে সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ডের নিচে। দেখেন এখন আন্ডারলাইন হয়ে গেছে। তারপর এটাতে ক্লিক দিলে ডাবল একটা স্ট্রাইক থ্রো হয়ে যাবে, এই যে মাঝখানে একটা দাগ চলে আসবে এভাবে। তারপর আসেন আমরা যদি এক মনে করেন এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম,
লিখে এখানে ধরেন একটা 2 লিখলাম। এই লিখার পর একটা যে 2 লিখলাম, 2টাকে ধরেন আমরা স্কয়ার হিসেবে ইউজ করতে চাই, তখন স্কয়ার হিসেবে ইউজ করতে চাইলে 2টাকে সিলেক্ট করে এখানে আমরা সুপারস্ক্রিপ্ট হিসেবে ইউজ করলে উপরে উঠে যাবে সুপারস্ক্রিপ্ট। এই দেখেন উপরে উঠে গেছে, স্কয়ার হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করে যখন আমরা এটা সাবস্ক্রিপ্ট করব তখন লেখাটা নিচের দিকে চলে আসবে, এভাবে দেখা যায়। এরপর আসেন ডিটাকে সিলেক্ট করে যখন এখানে ক্লিক দেবো, এই ধরনের বিভিন্ন ধরনের কালার এখানে চলে আসবে। এরপর আসেন একটা লেখা লিখলাম, ধরেন COW খাও লিখলাম। কাউটাকে যদি আমরা এইভাবে হাইলাইট করতে চাই তাহলে এই ধরনের ক্লিক দিলে লেখাটা, বা এইভাবে সিলেক্ট ধরে ক্লিক দিলে হলুদ হয়ে যাবে লেখাটা। হাইলাইটের কালার এখানে বিভিন্ন পরিবর্তনও করতে পারেন এভাবে। তারপর ফন্টের কালার চেঞ্জ করতে চাইলে সিলেক্ট ধরে এখানে ফন্টের কালার দেওয়া আছে, ফন্টের কালারটা এভাবে চেঞ্জ করা যাবে। তো বন্ধুরা আমরা অনেকটাই হোম রিবনের বিভিন্ন টুল সম্পর্কে অনেকটাই ধারণা লাভ করেছি। অনেকটা বলতে এটা 40%, আরো অনেক কিছু এখানে দেখানোর আছে, আমরা ধাপে ধাপে দেখবো এগুলো। আমরা জানলাম ক্লিপবোর্ড গ্রুপে যেগুলো আছে, তারপর এদিকে ফন্ট গ্রুপে যা যা আছে, ফন্ট গ্রুপ সম্পর্কে ধারণা পেলাম। এখানে আরো অ্যাডভান্স অপশন আছে, আপনারা চাইলে এখানে একটা দেখতে পারেন। স্কেলিং, এটা লেখা ছোট বড় করা যায় কিভাবে, এগুলো এখানে দেওয়া আছে। এগুলো একসময় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এগুলো সম্পর্কে পরবর্তীতে আরেকটা ডিটেলসে ভিডিও বানাবো। যাই হোক, এখন আসেন আপনি ধরে নেন একটা লেখা লিখছেন দ্য কুইক ব্রাউন, এই লেখাটা এই জায়গায় মনে করেন লিখছেন। তো এটাকে আপনি বুলেট বা পয়েন্ট আকারে ইউজ করতে চাইলে এখানে অপশনে গিয়ে এই ধরনের বিভিন্ন পয়েন্ট ইউজ করতে পারেন। আবার ফন্ট গুলোর কালার যদি এক রঙের দিতে চান এখানে অটো দিয়ে দিতে পারেন, আর এখান থেকে বিভিন্ন ধরনের কালার আপনি ইউজ করতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে এখানে আপনি বুলেট নয় নাম্বার ইউজ করতে চান, তাহলে সিলেক্ট করে যে অপশনগুলোতে আপনি নাম্বার ইউজ করতে চান এখানে নাম্বার অপশনে গিয়ে নাম্বারিং লাইব্রেরিতে গিয়ে এখানে বিভিন্ন রকমের আপনি নাম্বারিং ইউজ করতে পারেন। চাইলে রোমান সংখ্যা বা ইংরেজি অক্ষর এগুলো ইউজ করতে পারেন। আমি 1 2 দিলাম, এভাবে 1 2 চলে আসলো। এভাবে এখন ব্রাউনের পর যদি আমি একটা এন্টার দিই অটোভাবে 4 চলে আসবে। এভাবে একটা কিছু লিখলাম, আবার এন্টার দিলে অটোভাবে 4 5 চলে আসছে। আবার আপনি যদি মনে করেন যে নাম্বার দেওয়ার দরকার নেই তাহলে এইভাবে সিলেক্ট ধরে আপনি লেখাটার উপর একবার ক্লিক করলে নাম্বারিংটা রিমুভ হয়ে যাবে। এরপর আসেন, আবার অনেক সময় দেখা যায় যে নাম্বারিং আপনি 1 2 দিলেন, তারপর 1 2 এর একটা সাব নাম্বারিং থাকে, হ্যাঁ, মাল্টি লেভেল টাইপের, যেগুলো মনে করেন আপনি 2টাকে মাল্টি লেভেল হিসেবে ইউজ করতে চান তাহলে এখান থেকে এভাবে ক্লিক দেন, দেখবেন যে এটা 1 এর 1 চলে আসবে। এখন ধরেন আমি এটাকে একটা ভিতরে যদি নিয়ে যাই তাহলে এটা চেঞ্জ হতে থাকবে। ধরেন এই যে
ধরেন আমরা লিখলাম দা একটা নাম্বার দিয়ে লিখলাম ট্রি। ট্রি লেখার পর এটা এখানে অপশনে গিয়ে ট্রিতে দিলাম অ্যাপল ট্রি, তারপর ধরেন ম্যাঙ্গো ট্রি, আবার ধরেন আমরা লিখলাম অ্যানিম্যালে গিয়ে ধরেন আমরা লিখলাম কাউ, ক্যাট ইত্যাদি লিখলাম। এখানে আরেকটা বিষয় হচ্ছে এখন ধর ম্যাঙ্গো ট্রির নিচে একটা আমরা এন্টার দিলে ম্যাঙ্গো ট্রি পরে তখন এটা অটোভাবে সি চলে আসবে। এভাবে হচ্ছে মাল্টি লেভেলের নাম্বারিং গুলো আমরা ইউজ করতে পারি। এখন আসেন এটা সিলেক্ট ধরলাম, এখানে আপনি যদি মনে করেন যে লেখাটা সেন্টারে নিয়ে যেতে তখন সেন্টারে ক্লিক দিলে বা কন্ট্রোল ই চেপে ধরলে একবার চাপ দিলে এটা সেন্টারে চলে যাবে। এইভাবে সেন্টারে পুরা পেজের ঠিক মাঝখানে চলে আসবে, উপরে মাঝখানে এভাবে চলে আসবে। বা আপনি যদি এটাকে কন্ট্রোল ই দেন মাঝখানে চলে আসছে। তবে আপনি যদি মনে করেন এটা রাইট সাইডে নিতে চাইলে এইভাবে রাইট বাটন অ্যালাইন টেক্সট রাইটে ক্লিক দিবেন বা জাস্টিফাই ধরেন আমি লিখলাম এখানে দা কুইক ব্রাউন ব্রাউন ফক্স, the quick brown fox jumps over the lazy dog, dog এই লেখাটা লিখলাম। এটা এখন ধরেন মার্জিনে ঠিক এদিকে অ্যালাইনমেন্টটা ধরেন সোজা নেই, অ্যালাইনমেন্টটা অ্যাকুরেট ভাবে নেই, যেভাবে সোজা নাই। তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এটা সিলেক্ট ধরে এখানে জাস্টিফাই ক্লিক দিলে এটা লেখার জাস্টিফাই হয়ে যায়, অ্যালাইনমেন্টটা অ্যাকুরেট ভাবে সোজা হয়ে যাবে। এখন দেখেন এখানে একটা সোজাভাবে হয়ে গেছে, অর্থাৎ ডানে যেরকম লেখাটা সোজা আছে বামেও ঠিক আমরা লেখাটা মার্জিনের ঠিক কিনারায় চলে আসছে। এভাবে লেখাটা লিখলে আপনাদের বোঝার জন্য আমি এটাকে আর একটু ভেঙে বলে, এভাবে আপনি যখন কপি করবেন যখন কপি করবেন এখানে লেখাটা ঠিক জাস্টিফাই হয়ে আছে। এটাকে যখন আমরা সেন্টারে ক্লিক করব এটা সবগুলো লাইন সেন্টারে চলে আসবে, যে যার যার মতো সেন্টারে চলে আসছে, ঠিক মাঝখানে চলে আসছে। আবার এটাকে সিলেক্ট করে যখন আমরা জাস্টিফাই দিব এটা আগের মতো এভাবে মার্জিনটা সোজা হয়ে যাবে। আর আমরা যদি এটাকে লেফটে দিই, এই লেফটে এক পাশে চলে আসছে লেখাটার সবগুলো, অর্থাৎ বাম সাইডে মার্জিনটা সোজা হয়ে এভাবে লেখাগুলো বসে যাবে। আবার যদি এটাকে আমরা রাইট বাটন ক্লিক করি তখন রাইট সাইডে মার্জিনটা একেবারে সোজা হয়ে এভাবে চলে আসবে। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারতেছেন। এইভাবে আমরা সেন্টার, লেফট, রাইট জাস্টিফাই দিলে কিভাবে একটা লেখার ফরম্যাটটা মার্জিন মেনটেন করে। এরপর আসুন আমরা যখন এখানে
প্যারাগ্রাফে গিয়ে এটা স্পেস বাড়াই দিব, লাইন স্পেস, এটা লাইন স্পেস এভাবে বাড়াই দিলে দেখেন এগুলো লাইনের ফাঁকটা একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে দূরত্ব, উপর নিচের যে দূরত্ব, এটা এখান থেকে দিতে পারেন। সম্ভবত এটা অনেকে 1.15 কিংবা 1.5 অর্থাৎ হাফ ইউজ করে। এটা বিশেষ করে থিসিস, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, টার্ম পেপারে এটা ইউজ করে থাকে। আমরা অনেক সময় দেখা যায় এটা 1.0তেও দেওয়া হয়। আবার আপনি চাইলে আপনার মতো করে এটা এখান থেকে ইউজ করতে পারেন। লাইন স্পেসিং অপশনে গিয়ে এটা 0 করে দিলেন, এটা সিঙ্গেল দিলেন, দেখবেন যে লেখাটা আরো একটু কাদাকাদি অবস্থা চলে আসবে। তারপর আসেন এটাকে আমরা যদি ডিক্রিজ ইনডেন্ট দিই, ডিক্রিজ ইনডেন্টে গেলে এটা লেখাটা দেখেন এখানে দিলে এটা একটা হাফ ইঞ্চি করে এটা বাম থেকে ডানে সরে যাচ্ছে। আবার যদি এদিকেরটা দিই তাহলে দেখা যাবে এটা হাফ ইঞ্চি করে বামে চলে যাচ্ছে লেখাটা। এ হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্টের কাজ। এরপর আসেন এটা হচ্ছে প্যারাগ্রাফ, শর্ট টেক্সট কিভাবে একটা লেখা শর্ট হবে, কি ডিসেন্ডিং হবে নাকি অ্যাসেন্ডিং হবে, এটা আপনার এরা এখান থেকে সাজিয়ে দেয়। এটা কি টেক্সট আকারে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং হবে নাকি নাম্বার বা ডেট অনুসারে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং হবে। ধরেন আমি একটা লেখা লিখলাম, এটাকে নাম্বার হিসেবে ইউজ করলাম, নাম্বার দিলাম, ধরেন নাম্বার দেওয়ার পর এইভাবে আসলো 1 2 3 আকারে। তারপর এখানে আমরা এই যে 1 2 3 আকারের যে লেখাটাকে নাম্বারিং করলাম, এটা এখানে শর্টে গিয়ে আমরা যখন টেক্সটের জায়গায় নাম্বার দিব তখন দেখা যাবে যে এটা এদিকে ডিসেন্ডিং দিলে এটা ঘুরে যাবে আশা করি। প্যারাগ্রাফ আকারে যদি থাকে, এই যে প্যারাগ্রাফ, আমি এটাকে সিলেক্ট করে যখন এখানে ক্লিক দিব, নাম্বারে গিয়ে ডিসেন্ডিং যদি করতেছেন এটা হয়ে গেছে। বন্ধুরা দেখেন এখানে 9 8 7 এটা উল্টো দিক থেকে শুরু হয়েছে ডিসেন্ডিং আকারে, অর্থাৎ এখানে আমরা যখন এটা সিলেক্ট ধরে এখান থেকে শর্ট টেক্সটে গিয়ে যখন এটাকে প্যারাগ্রাফ থেকে এখানে নাম্বার টাইপে গিয়ে নাম্বার দিলাম, নাম্বারটাকে যখন অ্যাসেন্ডিং দিব এটা আবার 1 থেকে 9 উল্টো আবার সোজাভাবে হয়ে যাবে স্বাভাবিকভাবে। ওকে দিলাম, এটা আবার স্বাভাবিকভাবে হয়ে গেছে। এ হচ্ছে কাজ। তারপর আসুন লাইন স্পেস তো বলা হয়েছে, এখন আসেন এটাকে কিভাবে লেখার পিছনে টেক্সট দেওয়া যায়। এই ধরনের আমরা এটাকে কিভাবে দিতে হয়।
জিনিসটা আবার দেখে মনে হয় টু এর পেছনে আমরা যখন শেড ইউজ করব, ছায়া ইউজ করব, এই ধরনের একটা শেড ইউজ করতে পারি। এই 5টাকে সিলেক্ট ধরে যখন আমরা শেডে যাব, শেডে গিয়ে এভাবে বিভিন্ন ধরনের শেড ইউজ করতে পারি। ধরেন আমি এই এলাকাটাকে জামসুবাদ্দা লেজিকে শেড দিব এটার পেছনে, ধরেন আমি এর শেডটা এভাবে দিলাম, এবার শেড হয়ে গেল। বা এলাকাটাকে সিলেক্ট করে এখান থেকে হলুদ দিলে এটা হলুদ হয়ে গেছে। তারপর আমরা চাইলে এটাকে গড় আকারেও সাজাতে পারি। গড় আকারে সাজাতে গেলে এখানে অল বর্ডার্স দিলে সবগুলো ঘরের মধ্যে এভাবে ঢুকে যাবে। দেখছেন এখানে প্রত্যেকটাতে গড় চলে আসছে। এরপর আসেন, এটা হচ্ছে প্যারাগ্রাফ সম্পর্কে এতক্ষণ আমরা ধারণা দিলাম প্যারাগ্রাফ গ্রুপ সম্পর্কে। তারপর এখানে শো হাইট অপশনে গিয়ে এটা ক্লিক দিলে এখানে প্রত্যেকটার পেছনে শো হাইট চলে আসবে। আবার এটা ক্লিক দিলে এটা এগুলো উঠে যাবে। এরপর আসেন এখানে আমরা পুরো লেখাটা ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং দিলে এটা স্বাভাবিক হয়ে যাবে, যেটা এখানেও আছে ক্লিয়ার ফরম্যাটিং। তো সেম জিনিস এখানে আমরা এই অপশন থেকেও পাবো, ক্লিয়ার ফরম্যাটিং। এখান থেকে বিভিন্ন ধরনের ফরম্যাট আমরা চাইলে ইউজ করতে পারি। এই যে এখানে টাইমস নিউ রোমান 50 দিলাম। এটা সিলেক্ট ধরে আমরা এখানে ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে দিই। তো মূলত স্টাইল অপশনে এই ধরনের এগুলো থাকে। চেঞ্জ স্টাইলে গিয়ে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার, বিল্ট ইন এগুলো ইউজ করতে পারি, টাইটেল হিসেবে ইউজ করতে পারি এভাবে। যাই হোক, স্টাইল সম্পর্কে জানলাম। এরপর আসুন ফাইন্ড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে একটা হোম রিবনের একটা অন্যতম টুলস গুলোর মধ্যে হচ্ছে এই এডিটিং এ ফাইন্ড আছে, রিপ্লেস আছে। প্রথমে ফাইন্ড সম্পর্কে ধারণা দিই। ফাইন্ড হচ্ছে ধরেন আপনি এই ব্রাউন শব্দটা আপনার ফাইলের মধ্যে কোন জায়গায় আছে এটা ব্রাউন ক্লিক করে দেখবেন এটা অটোভাবে এখানে শো করবে। এই দেখেন এখানে 3 জায়গায় যে ব্রাউন কথাটা আছে এটা এখানে শো করতেছে। এই জায়গায় 3 ম্যাচেস একটা অপশন চলে আসছে, 1 2 3 জায়গায় যে এখানে আছে এটা দেখা যাচ্ছে। আবার আপনি যদি বলেন যে আমি ব্রাউন কে হোয়াইট করে ফেলবো, তখন এই রিপ্লেস অপশনের কাছে ব্রাউন কে সিলেক্ট লিখলাম ফাইন্ড হোয়াটের জায়গায়। এখন এখানে আমি ফাইন্ড হোয়াটের জায়গায় ব্রাউন লেখার পর এখন লিখবো রিপ্লেস উইথে লিখবো রেড, আর ডি রেড লিখে এটা যখন আমরা রিপ্লেস অল দিব সবগুলো ব্রাউন কিন্তু রেড হয়ে গেছে। দেখেন এই জায়গায় রেড হয়ে গেছে, এই জায়গায় আগে ব্রাউন ছিল এখন রেড হয়ে গেছে। এভাবে কিভাবে একটা ওয়ার্ড কিংবা অক্ষর যাই বলুন পুরো সেন্টেন্স কোন একটা টেক্সটকে কিভাবে রিপ্লেস করা হয়, একটা শব্দ থেকে অন্য শব্দ, একটা টেক্সটকে অন্য টেক্সটে, এর জন্য এই রিপ্লেস অপশনে যেতে হবে। আবার আপনি ধরে নেন এখানে আপনার অনেকগুলো ফেজ আছে, 9টা ফেজ আছে। 9টা ফেজের ধরেন আপনি এখন আছেন শুরুর ফেজে, এই শুরুর ফেজ। তারপর ধরেন আপনি আছে এটা হচ্ছে 3 নম্বর ফেজ, এটা হচ্ছে 7 নম্বর ফেজ। তো ধরেন আপনি এই জায়গায় কাজ করতেছেন, এটা হচ্ছে 8 নম্বর ফেজ। আপনি
2 নাম্বার ফেজে যেতে যাচ্ছেন তাহলে কন্ট্রোল জি দিয়ে গোতে যাবেন বা এখানে এই রিপ্লেস অপশনে গিয়ে গো টুতে গেলে এখানে ফেজ সিলেকশন লাইন বিভিন্ন অপশন আছে। আপনি যদি ফেজ এ যেতে চান তাহলে এন্টার দা ফেজ নাম্বার আমি 2 দিলাম, অর্থাৎ 2 নম্বর ফেজে চলে যাবে। তাহলে 2 লিখে গো টু দিলে এখন আমরা 2 নম্বর ফেজে চলে আসলাম। এই যে 2 নম্বর ফেজে এখন আমরা চলে আসছি, দেখেন বন্ধুরা। তো এ হচ্ছে কাজ। আর এখানে তো আছে সিলেক্ট অল দিলে, সবগুলো সিলেক্ট অবজেক্ট দিলে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। যাই হোক, এ হচ্ছে আজকে হোম রিবনের সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা জানাবেন কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।